টম ক্রুজকে চেনে না এমন মানুষ খুঁজেই পাওয়া যাবে না। তার ছবি মানেই সব রিয়াল ধুন্ধুমার অ্যাকশনে ভরা। তবে আমি আজ যে মুভির এক্সপ্লেন করব এটার কোনো ইন্ট্রো আমি খুঁজে পাইনি। জাস্ট এটাই বলবো, এটা আমার দেখা ওয়ান অফ দ্য বেস্ট মুভি। সেই সাথে এই এক্সপ্লেন দেখার পর মুভিটা প্লিজ একবারের জন্য হলে দেখো, কারণ এর যে ফাইটার প্লেনের সিনগুলো রয়েছে তা দেখার পর মনে মনে তুমিও বলবে, ভাই রে ভাই কি অস্থির মুভিটাই না মিস করেছে এতদিন। এমন ভিজুয়াল এর আগে কোনো মুভিতে দেখানো সম্ভব হয়নি। বলছিলাম 2022 সালে মুক্তি পাওয়া টপ গান ম্যাভরিক মুভির কথা। সেখানে এক সিনিয়র পাইলট কিছু এলিট ও টপ ক্লাস জুনিয়র পাইলটদের নিয়ে এমন এক অসম্ভব মিশনে যায় যেখান থেকে তাদের প্রাণ নিয়ে ফেরার চান্স মাত্র 1%। তাই আর কথা না বাড়িয়ে চলো শুরু করে দিই এই টান টান উত্তেজনার মুভির এক্সপ্লেনেশন। মুভির শুরুতে আমাদের সাথে ম্যাভরিকের পরিচয় হয়। সে একজন এলিট নেভি ফাইটার পাইলট। ম্যাভরিক টপ গান নামের এক ভয়ঙ্কর একাডেমি ট্রেনার ও টেস্ট পাইলট ছিল। টপ গান হলো এমন একটা একাডেমি যেখানে পুরো আমেরিকার সব টপ পাইলটদের নিয়ে এসে ট্রেনিং করানো হতো সব বড় বড় মিশনের জন্য। ম্যাভরিককে দেখা যায় সে একটি সিক্রেট এয়ারবেজে উপস্থিত হতে, যেখানে 6th জেনারেশনের একটি প্লেন টেস্টিং করা হচ্ছে। এই ফাইটার প্লেনটির নাম ডার্ক স্টার। তবে সেখানকার কর্মকর্তারা জানায় এই প্রজেক্টকে শাটডাউন করে দেওয়া হবে, কারণ এই প্লেন যে স্পিডে ওড়ার কথা সেটা এখনো কেউ তুলতে পারেনি। যদি এই প্লেনের স্পিড মার্ক 10 তোলা যায় তবে এটা রিকনসিডার করা হবে। তোমাদের জন্য বলি, মার্ক হলো ফাইটার প্লেনের স্পিড মাপার একটি একক। মার্ক 1 স্পিড মানে প্লেনটি প্রতি ঘন্টায় 1234 কিলোমিটার পাড়ি দেয়। তাহলে মার্ক 10 মানে এই প্লেনকে প্রতি ঘন্টায় পাড়ি দিতে হবে 12,340 কিলোমিটার, যা এখন পর্যন্ত কোনো ফাইটার প্লেন অ্যাচিভ করতে পারেনি। কারণ এত স্পিডে কোনো পাইলট যদি উঠতে হয় তাহলে তার বডি হতে হবে অসামান্য। স্পিড বাড়লে জি ফোর্স বেড়ে যায়, আর সেই সাথে সাথে এয়ার প্রেশার বেড়ে গিয়ে পাইলট তাদের জ্ঞান ও জীবন দুটোই হারিয়ে ফেলতে পারে। কিন্তু এখানে ম্যাভ জানায়, আমি দেখাচ্ছি কিভাবে মার্ক 10 করতে হয়। এই বলে সেই অসম্ভব মিশন স্টার্ট করে দেয়। প্লেনের ইঞ্জিন চালু হতেই সেখানে আকস্মিকভাবে উপস্থিত হয় এই প্রজেক্টের প্রধান অ্যাডমিরাল কেন, এবং সে এই মিশনটিকে অ্যাবর্ট করতে বলে। কিন্তু ম্যাভ তার কথা না শুনেই প্লেন আকাশে উড়িয়ে দেয়। ধীরে ধীরে সে এই হাইপারসনিক প্রোটোটাইপ বিস্টকে আকাশে চূড়ায় নিয়ে যায়, আর একে একে মার্ক 7 থেকে মার্ক 10 পর্যন্ত স্পিড উঠাতে সক্ষম হলে পুরো টিম আনন্দে ফেটে পড়ে। সে এখন পৃথিবীর সবচেয়ে দ্রুতযানের গর্বিত পাইলট হিসেবে নিজের নাম লিখিয়ে ফেলেছে। কিন্তু ম্যাভ চাইছিল এই অসম্ভব রেকর্ডটিকে ভেঙে আরও স্পিড বাড়ানোর জন্য। কিন্তু সে মার্ক 10.3 উঠাতেই প্লেনটি অধিক ঘর্ষণের ফলে আগুন ধরে যায় এবং মাঝ আকাশে ডার্ক স্টার ব্লাস্ট হয়ে যায়। মজার ব্যাপার হচ্ছে ম্যাভ সেখান থেকেও রহস্যজনকভাবে বেঁচে ফিরতে সক্ষম হয় আর একটি রেস্টুরেন্টে বিধ্বস্ত অবস্থায় উপস্থিত হয়। ততক্ষণে সেখানে রেস্কিউ টিম পৌঁছে যায় আর তাকে রেয়ার অ্যাডমিরালের কাছে নিয়ে যাওয়া হয়। অ্যাডমিরাল তার ফাইল দেখে বলে, তোমার যে বয়স তাতে করে এতদিন তুমি 2 স্টার অ্যাডমিরাল হয়ে যাওয়ার কথা, কিন্তু তুমি এখনো ক্যাপ্টেনেই পড়ে আছো। ম্যাভ জানায় যদি সে অ্যাডমিরাল হতো তাহলে সে আর কখনো ফাইটার প্লেন চালাতে পারতো না। এমন দায়িত্বজ্ঞানহীন আচরণ ও কথা শুনে অ্যাডমিরাল তাকে বহিষ্কার করতে চায়, কিন্তু পরে প্ল্যান পরিবর্তন করে তাকে নিয়োগ দেওয়া হয় টপ গানের ট্রেনার হিসেবে, যেখানে ম্যাভ তাদের একটি বড় মিশনের কোঅর্ডিনেটর হিসেবে থাকবে। এতে করে ম্যাভ কিন্তু খুশি হয়ে যায়, কারণ সে 2 দশক আগে এই টপ গানের একজন সদস্য ছিল। আবারও সেই পুরাতন স্থানে যেতে পেরে সে ব্যাপক আনন্দিত। মিটিং রুমে তার সাথে দেখা হয় অ্যাডমিরাল ওয়ারলক এবং অ্যাডমিরাল সাইক্লোনের সাথে। সেখানে ম্যাভকে একটি মিশনের ডেমনস্ট্রেশন দেখানো হয়। এই মিশনে তাদের একটি সিক্রেট ইউরেনিয়াম প্ল্যান্ট ধ্বংস করতে হবে, যেটা আমেরিকার পাশের একটি দেশে বানানো হচ্ছে। এই প্ল্যানটি চারিদিকে পাহাড়ে ঘেরা এবং সেখানে স্যাটেলাইট মিসাইল সেট করা। পাশাপাশি একটি এয়ারবেজও রয়েছে যেখানে 5th জেনারেশনের ফাইটার প্লেন সব সময় পেট্রোলিং করে বেড়ায়। ফলে বলা যায় এটা একটা অসম্ভব মিশন। ম্যাভকে প্রশ্ন করলে ম্যাভ বলে, কতদিন সময় পাবো আমি এই ট্রেনিং এর জন্য? অ্যাডমিরাল জানায় 3 সপ্তাহ ম্যাক্সিমাম।
ম্যাভ বলে তাহলে কোনো সমস্যা নেই, আমি পারবো, তবে আমার সাথে আরো 2টো ফাইটার লাগবে। তখন ওয়ারলক জানায়, ম্যাভ আসলে তোমাকে এই মিশনের পাইলট হিসেবে আমরা নিচ্ছি না, আমরা তোমাকে ট্রেনার হিসেবে নিচ্ছি। তুমি এই কয়েকজন পাইলটকে দিয়ে প্ল্যানটি এক্সিকিউট করবে। এই সব শুনে ম্যাভ বলে, আমি ট্রেনার হিসেবে কাজ করব না, আমি একজন পাইলট। অ্যাডমিরাল সাইক্লোন বলে, না করলে নাই, লিস্টে আমার অনেক নাম আছে। তখন ম্যাভ অনেক চিন্তা ভাবনা করে অবশেষে রাজি হয়ে যায় মিশনের ট্রেনার হিসেবে যোগ দিতে। পরে দেখা যায় ম্যাভরিক একটি বারে গিয়েছে আর সেখানে আকস্মিকভাবে তার প্রাক্তন গার্লফ্রেন্ড প্যানির সাথে দেখা হয়ে যায়। পুরানো আলাপ চলাকালে ম্যাভ দেখতে পায় সেই টপ গানের পাইলটরাও সেখানে উপস্থিত হয়ে হই হুল্লোড় করছে। তোমাদেরকে এই পাইলটদের পরিচয় করিয়ে দিই। সুন্দরী এই পাইলটের নাম ফিনিক্স। এ হচ্ছে বব, কায়োটি, ফ্যানবয়, হ্যাংম্যান, পেব্যাক ও রুস্টার। এই রুস্টারকে দেখে ম্যাভ হুট করেই কেমন জানি হয়ে যায়। আসলে রুস্টার হলো ম্যাভরিকের খুব কাছের বন্ধু গুসের ছেলে। 25 বছর আগে গুস ও ম্যাভরিক একটি মিশনে গিয়েছিল আর এতে গুস দুর্ঘটনাবশত মারা যায়। সেই মৃত্যুর জন্য ম্যাভ এখনো নিজেকে দোষী ভাবে। এদিকে রুস্টার আর হ্যাংম্যানের মধ্যে একটি নীরব কম্পিটিশন চলে যে কে সবচেয়ে ভালো পাইলট তা নিয়ে। পরের সিনে দেখা যায় ম্যাভরিক বারে সেলফোন ব্যবহার করার জন্য প্যানি তাকে পানিশ করে যে পুরো বারের সবাইকে এখন ফ্রি ড্রিঙ্কস করাতে হবে। সম্পূর্ণ টাকা না থাকার কারণে এই অফিসাররা মিলে তাকে বাইরে ফেলে দেয় আর বুলিং করতে থাকে। আসলে তারা কেউই এই লিজেন্ডারি ম্যাভকে চিনত না। পরে ম্যাভ বাইরে থেকে দেখে রুস্টার পিয়ানো বাজিয়ে গান করছে আর এটা দেখে ম্যাভের মনে পড়ে যায় ঠিক একই গান সে ও তার বন্ধু এই বারে সব সময় গাইতো। সেই সাথে তার সব পুরাতন স্মৃতি মনে পড়ে গিয়ে ম্যাভ অনেক বেশি আবেগে আপ্লুত হয়ে পড়ে। পরের দিন সকালে অ্যাডমিরাল সাইক্লোন সবাইকে একাডেমিতে ডেকে বলে, তোমাদের মিশনের জন্য সবচেয়ে প্রো এবং লিজেন্ডারি পাইলটকে ট্রেনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে, যার নাম ম্যাভরিক। পরে সবাই ম্যাভরিককে দেখে পুরাই টাসকি খেয়ে যায় আর নিজেদের অপকর্মের জন্য লজ্জায় মুখ লোকায়। ম্যাভরিক এসে তাদেরকে বলে, এই ইনস্ট্রাকশন বই পড়ে তোমরা যা জানো আজকে থেকে সব ভুলে যাও, কারণ এই একই বই তোমার শত্রুরাও পড়ছে। এই বলে সে পুরো বইকে ডাস্টবিনে ফেলে দেয়। সবাই ম্যাভের এমন অ্যাটিটিউড দেখে পুরাই শক খেয়ে যায় আর রুস্টারও ম্যাভকে চিনে ফেলে যে এই হচ্ছে তার বাবার বন্ধু। আসলে রুস্টার মনে করে ম্যাভ চাইলে তার বাবাকে বাঁচাতে পারত। এরপর ম্যাভ বলে, তোমরা আমাকে দেখাও যে তোমরা কত ভালো প্লেন চালাতে পারো। এবার তাদের প্লেন চালানোর মহড়া শুরু হয় আর এখানে দেখা যায় ম্যাভরিক রুস্টারের সাথে ফেস টু ফেস হয়েছে। ফিনিক্স আর হ্যাংম্যান এটা থেকে বেশ ইন্টারেস্টেড হয়ে যায় যে এদের মধ্যে কি কাহিনী রয়েছে। এবার ম্যাভরিক ট্রেনিংয়ে সবাইকে চ্যালেঞ্জ করে যে তার প্লেনকে যে ফায়ার টার্গেট লক করতে পারবে সে বেশি মার্ক পাবে, আর যদি ম্যাভ কাউকে শুট লক করে দেয় তাহলে তাকে 200 পুশ আপ দিতে হবে শাস্তি স্বরূপ। সবাই ভাবে এ আর এমন কি, কিন্তু এই ডগ ফাইটিং এর সময় সবাই বুঝতে পারে যে ম্যাভরিক কি জিনিস। ম্যাভরিক তার এক্সপেরিয়েন্স দিয়ে সবাইকে চমকে দেওয়া শুরু করে। পেব্যাক আর রুস্টার খুঁজতে থাকে ম্যাভরিকের প্লেন কোথায়, কারণ রাডারে তার কোনো চিহ্ন পাওয়া যাচ্ছে না। তখন দেখা যায় ম্যাভ তাদের প্লেনের নিচে ছিল বলেই এই রাডার সে ফাঁকি দিতে পেরেছে আর হুট করেই দুই প্লেনের মাঝখান দিয়ে সাই করে উড়ে গেলে সবাই একদম বোকা বনে যায়। এরপর ম্যাভ তার স্কিলে একে একে পেব্যাক, ফানবয়, কায়োটি, ফিনিক্সকে হারিয়ে দেয় আর সবাইকে 200 করে পুশ আপ দিতে হয় জরিমানা হিসেবে। এবার হ্যাংম্যান আর রুস্টারের পালা। হ্যাংম্যান বেশ ভালোভাবে ম্যাভকে হারিয়ে দিচ্ছিল, কিন্তু ম্যাভ এক বুদ্ধি করে তাকে সূর্যের আলোর ট্র্যাপে ফেলে দেয় আর হ্যাংম্যান কিছুই দেখতে না পারার কারণে ম্যাভও তাকে লক করতে সক্ষম হয়। এবার বাকি রইল রুস্টার। এমনিতেও সে আগে থেকে ম্যাভরিকের উপরে খ্যাপা আর এবার সে তার রাগে রাগে ম্যাভের সাথে হেভি এক ডগ ফাইট শুরু করে দেয়। তাদের নিয়ম ছিল 15,000 ফিটের নিচে কোনোভাবে ফ্লাই করা যাবে না, কিন্তু তারা ফাইট করতে করতে একদম 1,000 ফুটের নিচে চলে আসে আর এইটা দেখে সবাই ভয় পেয়ে যায়।
অনেক কষ্টে তারা আবারও উপরে ওঠে, আর তখনই ম্যাভ রুস্টারকেও লক করে হারিয়ে দেয়। ফলাফল, রুস্টারকেও 200 পুশ আপ দিতে হয়। এখানে ফিনিক্স এসে বলে, আচ্ছা বলো তো তোমাদের মধ্যে কাহিনীটা কি? রুস্টার জানায় এই নেভি পাইলট হওয়ার জন্যই ম্যাভ তাকে রিকমেন্ডেশন করেছিল। এরপর দেখা যায় অ্যাডমিরাল সাইক্লোন ব্যাপক খেপে গেছে ম্যাভের উপর, কারণ নিয়মের বাইরে গিয়ে সে অনেক লো ফ্লাইং করেছে, আর এতে করে পাইলটদের জীবন ঝুঁকিতে ফেলেছে। ম্যাভ বলে, আমাকে যে মিশন দেওয়া হয়েছে তাতে এর চেয়েও লোয়ে ফ্লাই করা লাগবে, কিন্তু অ্যাডমিরাল কোনোভাবেই তার এই কথায় সমর্থন দেয় না। তার কাছে এই পাইলটদের জীবন আগে। তাই এখন থেকে যে কোনো ধরনের ট্রেনিং নেওয়ার আগে প্রথমে লিখিত দিতে হবে যে কি কি সে করতে যাচ্ছে, কারণ ম্যাভ যে ক্রেজি পাবলিক, কখন যে কি করে বসে এর কোনো নিশ্চয়তা নেই। তখনই ম্যাভ তাকে একটি প্রপোজাল জমা দেয় আর বলে, আমাকে পারমিশন দেন যে লো অ্যালটিটিউডে ফ্লাই করার জন্য, কারণ এই মিশনে আকাশে নয় বরং একদম মাটির কাছাকাছি না থাকলে কখনোই সাকসেস হওয়া সম্ভব না। পরের দিন ম্যাভ তার ক্লাসে এই মিশনের ফেজ 1 সম্পর্কে ব্রিফিং করতে থাকে। সে জানায়, আমরা যে ইউরেনিয়াম প্ল্যান্টটিকে টার্গেট করেছি সেখানে যেতে হলে যে পথে যেতে হবে সেটার প্রতিটি জায়গায় রাডার নিয়ন্ত্রিত অটোমেটিক মিসাইল রয়েছে। ফলে ওই আকাশ সীমানায় কোনো প্লেন উড়লেই তা মিসাইলের আঘাত খাবে 100%। তাই আমাদের যেতে হবে এই ক্যানিয়ন দিয়ে, যা দুই পাশে পাহাড় রয়েছে। এই প্যাসেজটি একমাত্র রাডারের আওতামুক্ত, যার ফলে এখান দিয়ে কেউ গেলে তারা ধরতে পারবে না। তবে এখান দিয়ে যেতে হলে সর্বোচ্চ উচ্চতা হবে মাত্র 100 ফুট, কারণ এর উপর দিয়ে উঠলেই মিসাইল অটোমেটিকলি লঞ্চ হয়ে যাবে। ফলে এত পথ পাড়ি দেওয়ার জন্য তাদেরকে যেতে হবে 660 নট স্পিডে। চিন্তা করো, একটি হাই স্পিড ফাইটার প্লেন এত লো লেভেলে ফ্লাই করা, আর সেই সাথে এত স্পিডে চালানো চারটেখানি কথা নয়। এছাড়াও তাদের পুরো মিশন শেষ করার টাইম দেওয়া হবে মাত্র 2 মিনিট 30 সেকেন্ড, কারণ পাশে যে এয়ারবেস রয়েছে সেখানে আছে 5th জেনারেশনের সুখুই Su-57 প্লেন, যার কাছে এদের এই F-18 প্লেন কোনোভাবেই প্রতিরোধ করতে পারবে না। ম্যাভ জানায়, এই প্যাসেজটি পাড়ি দিতে হলে তোমাদের যে স্পিড তুলতে হবে তাতে করে যে গ্র্যাভিটি প্রেশার আসবে, এর ফলে তোমাদের হার্টবিট, প্রেশার ও ব্লাড সার্কুলেশন বেড়ে যাবে, যার কারণে যে কোনো সময় তোমাদের ব্রেন সাময়িকভাবে কাজ করা বন্ধ করে দিতে পারে। কিন্তু 1 সেকেন্ডের জন্য যদি তা হয় তাহলে নির্ঘাত পাহাড়ের সাথে ধাক্কা খাওয়া ছাড়া আর কোনো পথ থাকবে না। তাই এই স্কিলের সাথে শারীরিক সক্ষমতাও এখানে একটা বড় বিষয়। এরপর তাদের সবাইকে একটি সিমুলেশন ম্যাপ সেট করে ট্রেনিংয়ে পাঠিয়ে দেওয়া হয়, যেখানে তাদেরকে ওই ফেক ম্যাপ ধরে লো লেভেল ফ্লাই করে মাত্র 3 মিনিটের মধ্যে প্যাসেজ পাড়ি দিতে হবে। এক জোড়া F-18 প্লেন নিয়ে প্রথমে শুরু করে ফিনিক্স, বব ও কায়োটি এবং স্যাম। তাদের ট্রেনিংয়ে কায়োটি ফিনিক্সকে না জানিয়ে তার প্লেনের স্পিড স্লো করে দেয়, ফলে কলিউশন বাঁচাতে ফিনিক্স 100 ফুট উপরে চলে যায়। তার মানে তার মিশন ফেল। এটা দেখে ম্যাভ বলে, তার মানে তোমাদের মধ্যে কমিউনিকেশন করাটাকে কোনোভাবেই তোমরা গুরুত্ব দাওনি। এবার পেব্যাক, ফানবয় ও হ্যাংম্যান তাদের টেস্টিং শুরু করে, কিন্তু দেখা যায় অধিক জোশ খাটিয়ে হ্যাংম্যান অনেক স্পিডে ফ্লাই করতে থাকে। ফলে এখানেও কমিউনিকেশন গ্যাপের কারণে পেব্যাকের প্লেন ক্যানিয়নের সাথে হিট খায়। ম্যাভ তখন খেপে গিয়ে বলে, তুমি যে বাহাদুর এটা প্রমাণ করার জায়গা এটা না, এখানে তোমার একটি ভুলের কারণে বাকি মেম্বারদের জীবন দিতে হবে। এবার রুস্টার ও ইয়েলদের পালা। এখানে দেখা যায় রুস্টার স্লো ভাবে প্লেন চালিয়ে যায়। তার কাছে মনে হয় 30-40 সেকেন্ড বেশি লাগলেও টার্গেট ডিস্ট্রয় করাটাই সবচেয়ে বেশি জরুরি। কিন্তু ম্যাভ বলে, তোমাদের এই লেট করার কারণে 5th জেনারেশনের প্লেন এসে মুহূর্তেই তোমাকে বাস দিয়ে চলে যাবে। এখানে যে টাইম দেওয়া হয়েছে সেই টাইমের মধ্যেই তোমাকে শেষ করতে হবে। রুস্টার তখন বলে, তাতে সমস্যা কি, অন্য প্লেনদের সাথে আমি তখন ডগ ফাইট শুরু করব। মানে এখানে সবাই যে যার মতো চিন্তা করছে, নিজেদের মধ্যে কোনো বন্ডিং নেই, টিম স্পিরিট নেই। এই সব দেখে ম্যাভ অনেক চিন্তিত হয়ে পড়ে। আর এছাড়াও হ্যাংম্যান রুস্টারকে তার বাবা নিয়ে খোঁচা মেরে কথা বললে তাদের মতো হাতাহাতি শুরু হয়ে যায়।
হ্যাংম্যান রুস্টার ও তার বাবার সাথে যে ম্যাভের পরিচয় আছে সেটা জেনে ফেলে, ফলে ম্যাভকেও সে খোঁচা মারতে ছাড়ে না। এই সব দেখে ম্যাভ এবার তার আরেক বন্ধু আইসম্যানের সাথে দেখা করতে চলে যায়, যে কিনা এই মিশনের ম্যানেজমেন্ট বোর্ডে ছিল। সেখানে ম্যাভ গিয়ে জানায় এই বাচ্চারা মিশনের জন্য রেডি না, তাই প্লিজ আমাকে মিশনে পাঠাও। বিশেষ করে রুস্টারকে আমি হারাতে চাই না, কারণ সে এখনো ভাবে আমি তার বাবার প্রাণ নিয়েছি। তাই আমি চাই না এই মিশনের জন্য তাকেও হারাতে। তুমি ওদেরকে তৈরি করো আর মিশন শেষে বাড়ি ফেরাও, বাকিটা আমি দেখছি। এরপরের সিনে দেখা যায় ম্যাভ সবাইকে নিয়ে বিচ ফুটবল খেলছে। সবাইকে অনেক উচ্ছ্বাসিত এবং আনন্দিত দেখায় সেখানে। অ্যাডমিরাল এসে বলে, ফ্লাইট প্র্যাকটিস না করে তোমরা যে ফুটবল খেলছো? ম্যাভ তখন বলে, আমি এখানে একটা টিম বানাচ্ছি। এই খেলার মধ্যে দিয়েই তাদের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক গড়ে উঠবে, যা আমার টিম স্পিডের জন্য কাজে দেবে। পরের দিন টিম ব্রিফিং এর সময় জানানো হয় তাদের যে 3 সপ্তাহ দেওয়া হয়েছিল সেটা এখন 1 সপ্তাহ আগিয়ে গিয়েছে। তার মানে এখন তাদের হাতে মাত্র 7 দিন আছে নিজেদেরকে তৈরি করার জন্য। কিন্তু এখনো কেউই লো লেভেল ফ্লাইং করার জন্য 100% ফিট হতে পারেনি। এবার ম্যাভরিক তার সেকেন্ড ফেজ বিফ করতে থাকে। সে বলে এই ফেজ হলো আগেরটার চেয়ে কয়েক গুণ বেশি কঠিন। এখানে 2টো পার্ট আছে। নাম্বার 1, প্লেনকে একদম লো ফ্লাই করে পাহাড়ের গা ঘেঁষে নামাতে হবে। প্রথম ফাইটার প্লেন তাদের লেজার দিয়ে টার্গেট মার্ক করে বম্বিং করে শুধুমাত্র ওই প্ল্যান্টের গেট ওপেন করবে, আর পরের প্লেনটি ওই গেট দিয়ে আবারও বম্বিং করে পুরো বেস ডিস্ট্রয় করে দেবে। এখানে এত জি ফোর্স ও স্পিডের মধ্যে নিজের ব্রেনকে কাজ করিয়ে টার্গেট সেট করা প্রায় একরকম অসম্ভব। আর সেকেন্ড পার্ট হলো বম্বিং এর পর সোজা পাহাড় ঘেঁষে উপরে উঠতে হবে। তখন তোমাদেরকে 9Gতে প্লেনের স্পিড আনতে হবে, অন্যথায় পাহাড়ের চূড়ায় ওঠার আগেই প্লেনটি হিট খাবে। কিন্তু এই 9Gতে নিজের বডিকে কন্ট্রোল করার চান্স 50-50। এর কারণে এত পরিমাণ প্রেসার তোমার লাঞ্চে পড়বে যে তোমার মনে হবে তোমার বুকের উপরে কোনো একটা হাতি চেপে বসে আছে। সেই সাথে ব্রেন ও চোখের ভিশন সংকুচিত হয়ে পড়বে। এইরকম সিচুয়েশনে নিজের সেন্স ধরে রাখা অনেক অসামান্য পাইলটের পক্ষেও সম্ভব না। তাও ধরে নিলাম এটাও তুমি পারলে, কিন্তু পাহাড়ের চূড়ায় ওঠার আগে ওই বিদ্যুৎ গতির স্পিড কমিয়ে না আনতে পারো, তাহলে সোজা চলে যাবে রাডার এরিয়ার মধ্যে। আর এখানে গেলেই মিসাইল এসে কয়েক সেকেন্ডের মধ্যে তোমাকে টেক ডাউন করে দেবে। এই সব কথা শুনে এবার ফিনিক্স বলে, স্যার সত্যি করে বলেন তো এই মিশন কি আদৌ পসিবল? ম্যাভ জানায় এর উত্তর একমাত্র সেই পাইলটই দিতে পারবে। এরপর শুরু হয়ে যায় তাদের লাস্ট টেস্টিং মিশন। এখানেও তাদের সিমুলেশনের মাধ্যমে সেম ভাবে এই মিশনটি কমপ্লিট করতে হবে। ফিনিক্স, বব আর কায়োটি 2টো প্লেন নিয়ে তাদের মিশন শুরু করে দেয়, কিন্তু সেখানে ম্যাভরিকও একটি প্লেন নিয়ে হাজির হয় আর বলে, ধরে নাও আমি তোমাদের এনিমি এবং তোমাদেরকে স্পট করে ফেলেছি। এবার আমাকে ফাঁকি দেওয়ার সাথে সাথে মিশনটি কমপ্লিট করো। এবার কায়োটি পাহাড়ের ফার্স্ট পার্ট ক্লাইম্ব করতে সক্ষম হয়, কিন্তু টার্গেট লক করতে ব্যর্থ হয়। ফলে কায়োটি আন্দাজেই বম্বিং করে বসে আর টার্গেট মিস করে। এরপর সে লাস্ট পার্টে ওঠার জন্য সোজা 9Gতে উপরের দিকে উঠতে থাকে, কিন্তু এই হাই জি ফোর্সের কারণে কায়োটি একদম উপরে উঠে অজ্ঞান হয়ে পড়ে আর প্লেন কন্ট্রোল ছেড়ে দিলে তার প্লেন আকাশ থেকে পড়া শুরু করে। এটা দেখে ম্যাভ তার টার্গেট লক করে আর বারবার পিং সাউন্ড করতে থাকে তাকে জাগানোর জন্য। একদম শেষ মুহূর্তে কায়োটি জাগতে সক্ষম হয় আর আবারও ফ্লাই করতে থাকে। অন্যদিকে ফিনিক্সের প্লেনে কিছু পাখি উড়ে যাওয়ার সময় বাড়ি খেয়ে তার ইঞ্জিনে আগুন ধরে যায়। ফিনিক্স অনেক চেষ্টা করতে থাকে প্লেনটিকে কন্ট্রোল করার জন্য, কিন্তু শেষমেশ সে ব্যর্থ হয় আর প্লেন থেকে দুজনেই ইজেক্ট করে কোনো রকম প্রাণ নিয়ে বাঁচে। এদিকে দেখা যায় আইসম্যান মারা গিয়েছে আর এরপর অ্যাডমিরাল সাইক্লোন ম্যাভকে জানিয়ে দেয় তার প্ল্যান অনুসারে এই টেকনিকে মিশন কমপ্লিট করা কোনোভাবেই সম্ভব না, তাই তাকে এই মিশন থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। ফলে অ্যাডমিরাল এবার নিজের প্ল্যান অনুসারে সবাইকে ব্রিফ করতে থাকে।
সে বলে মিশনের টাইম 2 মিনিট 30 সেকেন্ড থেকে 4 মিনিট করে দেওয়া হয়েছে আর অ্যাটাক করতে হবে একদম হাই অ্যালটিটিউড থেকে। এতে করে জি ফোর্সের যে প্রবলেমটি ছিল সেটা সলভ হবে, তবে সেক্ষেত্রে অন্য ফাইটারদের সাথে তোমাদের ডগ ফাইট করা লাগবে। তবুও সেখানে 50-50 চান্স থাকবে তোমাদের ফিরে আসার। কিন্তু ম্যাভ কি এত সহজে হাল ছেড়ে দেবে? সে সবাইকে উপেক্ষা করে ওই সিমুলেশন দিয়ে সবাইকে দেখানোর জন্য ফ্লাই শুরু করে দেয়। ম্যাভরিক 2 মিনিট 30 সেকেন্ডকে আরও কমিয়ে 2 মিনিট 15 সেকেন্ড করে এই মিশন স্টার্ট করে। সবাই এটা দেখে পুরো টাস্কি খেয়ে যায় আর ভাবে এই পাগলাবো একমাত্র ম্যাভরিক ছাড়া কেউ করতে পারে না। ম্যাভরিক জানে এটা অসম্ভব মিশন নয়, তাই সে কাউন্ট ডাউন শুরু হওয়ার সাথে সাথেই ব্যাপক গতিতে পুরো ক্যানিয়ন পার করে দিতে থাকে। এখানে তার প্লেন চালানো দেখে পুরো টিম মুগ্ধ হয়ে পড়ে। এরপর ফেজ 2 এর জন্য সে সাই করে উপরের দিকে ওঠে আর প্লেনটিকে উল্টিয়ে একদম নিচের দিকে নামতে থাকে টার্গেট লক করার জন্য। কিছুক্ষণের মধ্যে টার্গেটও লক হয়ে যায় আর সেই সাথে মিসাইল লঞ্চ করে আবারও সে উপরের দিকে উঠতে থাকে। সেখানে সে 9G এর কথা বলেছিল, কিন্তু এবার সে সেটা 10Gতে করে দেখায় আর সেই সাথে টার্গেটটিও নিখুঁতভাবে ডিস্ট্রয় করে দিতে সক্ষম হয়। এই ডেমনস্ট্রেশন দেখে পুরো টিমের মধ্যে আবারও আশার আলো জেগে যায়। কিন্তু এবার অ্যাডমিরাল বলে, ক্যাপ্টেন তুমি তো আমাকে বিপদে ফেলে দিলে। একদিকে তুমি দেখালে যে মিশন 100% সফল করা সম্ভব, আর অন্যদিকে তুমি ছাড়াও এই মিশন করা অসম্ভব। এখন আমি যে কোন ডিসিশন নেই সেটা বুঝতে পারছি না। কিন্তু এর পরের সিনে আমরা বুঝে ফেলি যে ম্যাভরিককে এই মিশনের টিম লিডার করে পাইলট হিসেবে অ্যাসাইন করা হয়েছে। এবার ম্যাভ তার টিমমেট সিলেক্ট করে। অনেক অ্যানালাইসিস করে সে পিয়ার হিসেবে ফিনিক্স, বব এবং পেব্যাক ও ফানবয়কে সিলেক্ট করে। সেই সাথে নিজের উইংম্যান হিসেবে রুস্টার ও হ্যাংম্যানের মধ্যে থেকে রুস্টারকে সিলেক্ট করে। এতে করে রুস্টার অনেক অবাক হয়ে যায় আর হ্যাংম্যান তাকে না নেওয়ার কারণে হতাশ হয়ে পড়ে। আসলে ম্যাভরিক জানতো যতক্ষণ রুস্টার তার সাথে থাকবে ততক্ষণ কেউ তাকে আঁচড় দিতে পারবে না। এর বাইরে সকল পাইলটরা ব্যাকআপ হিসেবে রেডি থাকবে মিশনের জন্য। এবার শুরু হয়ে যায় তাদের ফাইনাল মিশন। সবাই সবার কাছ থেকে বিদায় নেওয়ার সময় বুঝতে পারে যে এটা হয়তো হতে চলেছে একটি সুইসাইড মিশন। সবার প্রথমে ম্যাভরিক, এরপর পালাক্রমে রুস্টার, ফিনিক্স ও পেব্যাক উড়ে চলে সমুদ্র ধরে এনিমি টেরিটরির দিকে। এদিকে তাদের প্ল্যান অনুসারে নেভি যুদ্ধ জাহাজ থেকে অনেকগুলো মিসাইল লঞ্চ করা হয় যাতে সেগুলো এনিমিদের এয়ারবেজ ও রানওয়েকে ধ্বংস করে দিতে পারে। একদিকে মিসাইল আর অন্যদিকে 4টি F-18 ফাইটার প্লেন ছুটে চলছে শত্রুর দেশে। সবাই স্টপ ওয়াচে 2 মিনিট 30 সেকেন্ড চালু করে সেই ক্যানিয়নের মধ্যে ঢুকে পড়ে। কিন্তু হুট করেই 2টা Su-57 ফাইটার প্লেনকে রাডার শনাক্ত করে ফেলে। অ্যাডমিরাল সাইকন বলে, আরে এরা এলো কোথা থেকে? ওয়ারলক বলে, এরা সম্ভবত লং রেঞ্জ পেট্রোলিং এর জন্য বের হয়েছে। তারা যতক্ষণ পর্যন্ত এয়ারবেজে অ্যাটাক না হবে ততক্ষণ পর্যন্ত জানতে পারবে না আমাদের মিশন সম্পর্কে। এদিকে ম্যাভ আর ফিনিক্স তাদের টাইম অনুসারে দ্রুত সামনের দিকে আগাতে থাকে, কিন্তু রুস্টার পিছনে পড়ে যায়, কারণ ইতিমধ্যে সে অনেক নার্ভাস হয়ে পড়ছে এসব মিসাইল দেখে। ম্যাভ তাকে বলে, ডোন্ট থিঙ্ক, জাস্ট ডু। আর এই কথা শোনার পর রুস্টারও মোটিভ হয়ে দ্রুত গতিতে এগিয়ে চলে। ইতিমধ্যে সে মিসাইলগুলো আছড়ে পড়ে এনিমিদের রানওয়েতে আর পুরো বেস ধ্বংস করে দিতে থাকে। এই নিউজ পাওয়ার সাথে সাথে ওই 2 Su-57 প্লেন তাদের দিকে রওনা হয়। হাতে একদম সময় নেই, যত দ্রুত সম্ভব বোম্বিং করতে হবে। ম্যাভ আর ফিনিক্স ক্যানিয়নের রাস্তা শেষ করে পাহাড়ের ফার্স্ট পার্টের চূড়ায় উঠে তাদের টার্গেটের দিকে আগাতে থাকে। বব তার লেজার টার্গেট দিয়ে মার্ক করলে ম্যাভরিক মিসাইল লঞ্চ করে আর তা পারফেক্টলি হিট করতে সক্ষম হয়। এরপর তারা সেই অসম্ভব পার্ট ক্রস করার জন্য দ্রুত উপরে উঠতে থাকে। অন্যদিকে রুস্টারও সে পাহাড়ের মধ্যে চলে আসে, কিন্তু পেব্যাক তার লেজার দিয়ে ঠিকমতো টার্গেট করতে পারে না। এই সময় রুস্টার অনুমান করে মিসাইল লঞ্চ করে, কিন্তু ভাগ্যক্রমে সেটা একদম জায়গা মতো হিট করে আর
পুরো ইউরেনিয়াম প্ল্যান্ট এক মহা বিস্ফোরণের ধ্বংস হয়ে যায়। এই সাকসেসে কন্ট্রোল রুমের সবাই সেলিব্রেট করতে থাকে, কিন্তু এই সেলিব্রেশন একটু পরেই ফিকে হয়ে যায়, কারণ ম্যাভ ও ফিনিক্স নিজেদের স্পিড কন্ট্রোল করতে ব্যর্থ হয় আর তাদের লোকেশন রাডারে চলে আসে। ফলে সাথে সাথে আশেপাশে থাকা সব মিসাইলগুলো লঞ্চ হওয়া শুরু হয়ে যায়। এদিকে রুস্টার ও পেব্যাকও চলে আসে এবং তারাও মিসাইলের অ্যাটাকের মধ্যে পড়ে যায়। মুহু মুহু মিসাইল তাদের পিছনে ধাওয়া করা শুরু করে আর তারা এয়ার ফ্লেয়ার দিয়ে সেগুলোকে ডিস্ট্রয় করতে থাকে। কিন্তু এক পর্যায়ে রুস্টারের ফ্লেয়ার শেষ হয়ে যায়। তখন ম্যাভরিক তাকে বাঁচানোর জন্য নিচে রুস্টারকে ব্যাকআপ দেয়, আর এই ব্যাকআপ দিতে গিয়ে ম্যাভের প্লেন মিসাইল শট খেয়ে ব্লাস্ট হয়ে যায়। রুস্টার সহ সবাই আবারও ম্যাভকে রেস্কিউ করার জন্য যেতে চায়, কিন্তু অ্যাডমিরাল বলে আজ আমি আর কাউকে হারাতে চাই না, তাই দ্রুত তোমরা এখান থেকে চলে আসো। সবাই অনিচ্ছা সত্ত্বেও বেজের দিকে ফিরে আসতে হয়, আর অন্যদিকে আমরা দেখতে পাই ম্যাভ ঠিকই ইজেক্ট করে নিজেকে বাঁচিয়ে নিতে পেরেছে। কিন্তু ততক্ষণে একটি হেলিকপ্টার তাকে ডিটেক্ট করে ফেলে আর ফায়ারিং শুরু করে দেয়। এবার আর কোনো বাঁচার রাস্তা নেই। আরে ম্যাভরিক কি এত দ্রুত মরতে পারে নাকি? হুট করে সেখানে রুস্টার চলে আসে আর এক মিসাইল দিয়ে সেই হেলিকপ্টারকে ভূপাতিত করে দিয়ে সে ম্যাভকে বাঁচিয়ে নেয়। আসলে রুস্টার অ্যাডমিরালের নির্দেশ অমান্য করেই আবারও ব্যাক করেছিল ম্যাভকে বাঁচানোর জন্য। এর একটু পরেই একটি মিসাইল এসে রুস্টারের প্লেনে হিট করে এবং সেও দূরে গিয়ে ভূপাতিত হয়। ম্যাভ এটা দেখে দ্রুত সেই জায়গা যাওয়ার জন্য দৌড়াতে থাকে। কিছু দূর যাওয়ার পরে সেও রুস্টারকে অক্ষত অবস্থায় দেখতে পায় আর খুব গালাগালি করতে থাকে। ম্যাভ বলে যাকে বাঁচানোর জন্য নিজেকে ধরা দিলাম সে কিনা আবার মরতে এসেছে। কিন্তু যেহেতু সে এসেই পড়েছে আর দুজনেই যেহেতু অক্ষত আছে, তাই যে করেই হোক তাদেরকে বাঁচতে হবে। বাঁচতে তো হবে, কিন্তু কিভাবে? এই এনিমি ল্যান্ড থেকে তাদের দেশ কয়েকশো মাইল দূরে। এই দুর্গম পথ পাড়ি দেওয়া একদম অসম্ভব। কিন্তু ম্যাভ সেই বিধ্বস্ত রানওয়েতে একটি পুরাতন প্লেন দেখে প্ল্যান করে ফেলে যে যেভাবেই হোক আমাদের এই প্লেনটিকে হাইজ্যাক করতে হবে এবং এটা নিয়ে পালিয়ে যেতে হবে। রুস্টার বলে এ কি কখনো সম্ভব? ম্যাভ জাস্ট এটাই বলে আমাকে ফলো করতে থাকো, আমি দেখাচ্ছি কিভাবে সম্ভব। এরপর তারা সেই রানওয়েতে গিয়ে এমন ভাব নেয় যে তারা সেই এনিমিদের নিজের লোক। সেখানে পৌঁছে ম্যাভ ওই প্লেনটিকে দেখে বুঝতে পারে এটা সেকেন্ড জেনারেশনের অনেক পুরাতন একটা F-14 প্লেন। ম্যাভরিক কিন্তু এই প্লেনটি অনেকবার চালিয়েছে, তাই তার বুঝতে সমস্যা হয় না যে কিভাবে এটা অপারেট করতে হবে। ম্যাভ ও রুস্টার সেই প্লেনে উঠে বসে আর তারা প্লেনটিকে স্টার্ট দিয়ে পুরো ভাঙা রানওয়েতে উড়িয়ে দেয়। প্লেন একটু উপরে উঠলে রুস্টার তার জিপিএস অন করে দেয় আর সেটা নেভির বেজের রাডারে ধরা পড়ে। সবাই তো পুরো অবাক যে রুস্টার এখনো বেঁচে আছে। শুধু কি বেঁচে আছে, সে পুরোই সুপারসনিক স্পিডে আছে দেখে সবাই বুঝে ফেলে এই কাজ ম্যাভরিক ছাড়া আর কেউ করতে পারে না। কিন্তু কিছু দূর যাবার পরেই তাদের প্লেনের পিছু নেয় সেই 5th জেনারেশনের 2টি প্লেন। ম্যাভ বলে এমন একটা অ্যাক্টিং করতে থাকো যে ওরা যেন বুঝতে পারে আমরা ওদের নিজেদের লোক। কিন্তু সেই প্লেনের পাইলটরা কিছু একটা সিগন্যাল দিলে ম্যাভরিক বুঝতে পারে না, আর আশানুরূপ রেসপন্স না পেয়ে তারা বুঝে ফেলে এটা তাদের কোনো পাইলট না। ম্যাভরিকও বুঝে ফেলে যে এবার তারা শেষ। এই F-14 প্লেন দিয়ে কোনোভাবেই Su-57 প্লেনকে উড়িয়ে দেওয়া যাবে না। তখন রুস্টার বলে ইটস নট অ্যাবাউট প্লেন, ইটস অ্যাবাউট পাইলট। মানে প্লেনের চেয়ে পাইলট যদি স্কিল হয় তাহলে যে কোনো কাউকে হারানো যাবে। এই কথা শুনে ম্যাভ মোটিভ হয় আর মুহূর্তে এক আচমকা শট দিয়ে একটি Su-57 প্লেনকে ডাউন করে দেয়। কিন্তু অন্যটি তাদের উদ্দেশ্যে মিসাইল লঞ্চ করে দিলে ম্যাভ ফ্লেয়ার দিয়ে সেগুলো ডিস্ট্রয় করতে থাকে। এরপর চলতে থাকে তুমুল লড়াই। ম্যাভ তার প্লেনকে টার্গেট লক হওয়ার থেকে বাঁচানোর জন্য লো লেভেল ফ্লাইং করতে থাকে আর এক পর্যায়ে তার অ্যামিনিশনও শেষ হয়ে পড়ে। কিন্তু একদম লাস্ট শট নেওয়ার সময় ম্যাভ সেই প্লেনটিকে হিট করতে সক্ষম হয় আর সেটা ডাউন হয়ে যায়।
এরপর তারা সমুদ্রের উপর দিয়ে নিজেদের বেইজে ফিরে আসতে যায়, কিন্তু ততক্ষণে আরও একটি প্লেন তাদের সামনে জমের মতন উপস্থিত হয়। এই মুহূর্তে তাদের আর কোনো ফ্লেয়ার বা গানের এমন নেই। বাঁচতে হলে ইজেক্ট করে পানিতে পড়তে হবে, কিন্তু রুস্টার ইজেক্ট করতে গিয়ে দেখতে পারে সেটা জ্যাম হয়ে গিয়েছে। এরই মধ্যে ওই প্লেন থেকে একটি মিসাইল ছুটতেই যাবে, ঠিক সেই সময় হুট করে সেটা বিস্ফোরণ হয়ে যায়। আসলে এই প্লেনটিকে হ্যাংম্যান এসে ডাউন করে দিয়েছে, আর রুস্টার ও ম্যাভরিককে সে বাঁচিয়ে নিয়েছে। এরপর তারা সবাই মিলে বেজে ফিরে আসলে এক আনন্দ ঘন পরিবেশের সৃষ্টি হয়। ম্যাভ রুস্টারকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে, আর সবাই এমন বীরত্ব দেখে ম্যাভকে স্যালুট জানায়। এবং এই সিনের মধ্য দিয়ে মুভিটি এখানেই শেষ হয়। মুভিটি কেমন লাগলো তা জানাতে ভুলো না, আর এমন সব অস্থির এক্সপ্লেনেশন পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। সবাই